সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শঙ্কর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের তথ্য বুঝে সিদ্ধান্ত নিই, যেটা আগে পরিসংখ্যান ছিল, উৎপাত্ত পরিসংখ্যান। এটার আজকে হচ্ছে এটা তৃতীয় পর্ব। এর আগে আমরা দুইটা ভিডিও 1 নং এবং 2 নং প্রশ্নের সমাধান করেছি। আজকে হচ্ছে এটার 3 নং প্রশ্নের সমাধান। তো চলো আমরা এই 3 নং প্রশ্নের সমাধানটা করব। আর আগের ভিডিওগুলো মিস করলে থাকলে এই মুহূর্তে উপরে লিঙ্কে ডান পাশে একটা লিঙ্ক আসছে, সেখানে ক্লিক করলে কিন্তু দেখে নিতে পারো। তো এখানে যে বিষয়টা আমরা নিয়ে কথা বলবো সেটাও কি বলছে এখানে এখানে বলছে পাশের একটি চিত্র আছে, সেটি লক্ষ্য করো। এই যে পাশের চিত্রটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কি কি লক্ষ্য করতেছে আমরা একটু দেখি। এখানে কাটা মানে কি, এখানে কত থেকে শুরু হয়েছে 117.5। তার মানে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কতটুকু 117.5। তারপর এই যে বিন্দুটা আছে এটা হচ্ছে 126.5। তারপর এই যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 135.5। তারপর এই যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 144.5। তারপর 153.5। তারপর 162.5। তারপর 171.5। তারপরটা হচ্ছে 180.5। এগুলো হচ্ছে এখানে আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া আছে। আচ্ছা, আর এই পাশে আমরা যদি দেখি এটা 5, এখানে কত 5, তার মানে এটা এখানে 1 2 3 4 5। তার মানে এই ঘরটা হচ্ছে 1, এই ঘরটা 2, এই ঘরটা 3, এই ঘরটা 4, এই ঘরটা 5, তারপরে এটা 10, এইভাবে বেড়ে গেছে, তাই না? তার মানে এইখানে এই যে এরকম আয়ত আয়ত লেখা আছে, ঠিক আছে, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা দেখি এখানে কি বলছে। এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি লেখা আছে, আর এটা হচ্ছে ফুল গাছের সংখ্যা। তার মানে 117.5 থেকে 126.5 এই পর্যন্ত ফুল গাছের সংখ্যা আছে এইটুকু বলতে আমরা যদি এখানে যদি গণি 1 2 3, তিনটি, ঠিক আছে, তিনটি আছে। তো এখন এখানে কিছু প্রশ্ন আছে, বাম পাশে কিছু প্রশ্ন আছে। প্রশ্নটি বলছে পাশের চিত্রটি লক্ষ্য করো। আমরা কিন্তু খুব লক্ষ্য করে দেখলাম। লেখচিত্রটির নাম লিখো। এই লেখচিত্রটির নাম যদি আমরা লিখি সেটা হচ্ছে আয়ত লেখ। সেটা কি? আয়ত লেখচিত্র। বুঝতে পারছো? তোমাদের উত্তর কিন্তু এটাই হবে, যেটা হচ্ছে আয়ত লেখচিত্র। তো এরপরেরটি দেখি আমরা। পরে কি বলছে এখানে, লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত? আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। লেখা মানে চিত্রের যে উপাত্তটি আছে এটি কোন ধরনের উপাত্ত। তো এখানে যে উপাত্তগুলো আছে সেগুলা আমরা দুইভাবে নিতে পারি, ঠিক আছে। এই দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে কি, আমি যদি একটু আমি খাতাটা নিয়ে নিচ্ছি, এটা আমরা দুইটা নিতে পারি। এখানে দেখো, এখানে কত আছে 117.5, এটা থেকে শুরু হয়েছে 126.5। একটা বিষয় এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে 100 এরকম যে ভাঙা ভাঙা অংশগুলো আছে, ভগ্নাংশগুলো আছে, এগুলো হচ্ছে আমরা বলতে পারি অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা, তাই না? এটা এভাবে বলতে পারো। অথবা আর একটা যেটি আছে, প্রশ্নটা বলছে কোন ধরনের উপাত্ত, তাহলে এগুলো কি আছে, সাজানো আছে। সাজানো থাকলে আমি এটা না বলে আমি বলতে পারি এটা বিন্যস্ত, ঠিক আছে। এটা কি আছে, বিন্যস্ত উপাত্ত। আমরা কিন্তু এইগুলার উত্তর আমি দিতে পারলাম। তাইলে আমরা উত্তর দিব এটা, ঠিক আছে, যে এই উপাত্তগুলোর কোন ধরনের উপাত্ত। এটা সাজানো আছে, হ্যাঁ, ছোট থেকে বড় সাজানো আছে। ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যেটাই সাজানো হয় সেটাকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলবো। তো তারপর এখানে আমরা দেখি এর প্রচুরক শ্রেণী কত। তাহলে শ্রেণীটা বলতে যে এখান থেকে এটা একটা শ্রেণী, তারপর এখান থেকে এটা একটা শ্রেণী, এখান থেকে এটা একটা শ্রেণী। তাহলে এখানে এখন যেটা বলছে সেটা বলছে কি, লেখচিত্রে গ নম্বরটা, গ নম্বর, এর প্রচুরক শ্রেণী কত। তাহলে প্রচুরক মানে কি, যেটার মধ্যে বেশি সংখ্যক থাকবে। তো এখানে বেশি সংখ্যক কোনটায় আছে, বেশি সংখ্যক হচ্ছে এই যে পিঙ্ক কালার যেটা, হ্যাঁ, গোলাপি কালার যেটা, সেটার মধ্যে বেশি। এখন সেটার মধ্যে এই যে এখানে সবচেয়ে বেশি, আমার কত আছে সেটা জানা দরকার নেই, এখানে বেশি আছে, তার মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাইলে আমরা গ নম্বর যে উত্তরটা লিখব, আমরা গ নম্বর উত্তরটা কি লিখব, প্রচুরক শ্রেণী
সমান দিব আমরা। প্রচুরক শ্রেণী কোনটা আছে? 144.5 থেকে 144.5 থেকে 153.5, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর যে আছে সেটা। এরপরে যেটা বলেছে সেটা আমরা একটু দেখি। গ নম্বর, গ নম্বরে কি বলেছে? গ নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি, গ নম্বরটা বলছে লেখচিত্র থেকে শ্রেণীবিন্যস্ত সারণী তৈরি করো। এখানে যেগুলো আছে এগুলো শ্রেণীবিন্যস্ত, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের কি বলে, এটাকে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থেকে আমরা বিচ্ছিন্ন শ্রেণীসীমায় নেব, ঠিক আছে। অবিচ্ছিন্ন সীমা আমাদের কোনটা? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যেটা আমি দেখাচ্ছি, আমরা যখন একটা শ্রেণীসীমা থাকতো পূর্ণ সংখ্যার, মানে 119 থেকে 124, তো এখানে দুইটাই হচ্ছে আপনাদের সাধারণ শ্রেণীসীমা। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হতে হলে এটা কী করতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হতে হলে এটাকে আমরা মানে আধা কমিয়ে দিব। তাহলে এটা কত হবে? 118.5, ঠিক আছে, 118.5। আর থেকে এটা থেকে আবার বাড়িয়ে দিব, ঠিক আছে, 124.5। এটা ছিল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন আমাদের কি করতে হবে? এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেওয়া আছে, তো সেটা থেকে আমাদের আগে মানে সাধারণ শ্রেণীসীমা নিতে হবে। তো এখানে দেখো আমি দ্রুততার জন্য এখানে ঘর করে রেখেছি যে লেখচিত্র হতে শ্রেণীবিন্যস্ত সারণী তৈরি। আমরা লেখচিত্র হতে যদি শ্রেণীবিন্যস্ত সারণীটা তৈরি করি, এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এখানে আমরা যদি দেখি 117 থেকে 117.5 থেকে 126.5, এই যে 117.5 থেকে 126.5, আবার 126.5 থেকে 135.5, এটা কিন্তু আমি এখানে উঠিয়ে নিয়েছি। এখন আমরা একটা শ্রেণী ব্যবধানটা বের করব। মূল শ্রেণী ব্যবধানটা বের করতে হলে আমরা একটু আগে যেটা দেখেছিলাম সেটা কি করেছিলাম, যে এখানে 119 ছিল, সেটা কি করেছিলাম, মানে আধা কমিয়ে লিখেছিলাম, তাই না? তাহলে যখন শ্রেণীসীমায় যাবে বা শ্রেণী ব্যবধানে যাবে তখন কী হবে? এখান থেকে আধা বেড়ে যাবে। তো আধা যদি বেড়ে যায় তাহলে আমাকে কত করতে হবে? এখানে 117.5 আছে, 118 করতে হবে। আর এখানে কি হবে? এখান থেকেও আধা কমে যাবে, কারণ আধা কিন্তু আমরা আগে মানে বাড়িয়ে নিয়েছিলাম, তাই না? এখানে দেখো আমরা আধা বাড়িয়ে নিয়েছিলাম, তাই এখান থেকে আধা কমে যাবে, মানে 0.5 কমে যাবে। তাহলে এখানে কত হবে? 126। তারপর এখানে দেখো এখানে কিন্তু আধা বেড়ে যাবে, এই পাশে আধা বেড়ে যাবে আর এটা কমে যাবে। তাহলে এখানে কত হবে? 127.136, ঠিক আছে। তারপর এখানে কত আছে? 136.144। সরি, এখানে তো একটা কমে গেছে, তাই না? এখানে একটা, এটা 5 হবে, হ্যাঁ, এটা 5 হবে। আচ্ছা, তারপর এখানে দেখি কত আছে? এখানে 145, আর এখানে কত হবে? 153। তারপর 153.162, আর এখানে কত আসবে? 163.171, আর এখানে কত আসবে? 172.180। এই হচ্ছে আমার শ্রেণী ব্যবধান। এখন এই শ্রেণী ব্যবধান থেকে আমরা এখানে গণসংখ্যা বসাবো। গণসংখ্যা এখানে দেখো, এই যে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় কত ছিল? 3, তাইলে আমরা এখানে লিখব 3, ঠিক আছে। তারপর এই শ্রেণীসীমায় কত ছিল? একটু যদি তোমরা খেয়াল করো, এখানে ছিল 5, তাইলে আমরা এখানে বসাবো 5। তারপর এই শ্রেণীসীমায় কত ছিল? এখানে ছিল 10-এর চেয়ে কম, তার মানে 9। এই শ্রেণীসীমায় কত ছিল? 10, 11, 12, তার মানে এখানে আমরা কত লিখব? এখানে আমরা লিখব 12। এই শ্রেণীসীমায় কত ছিল? এখানে ছিল 5, তাহলে আমরা এখানে লিখব 5। এই শ্রেণীসীমায় কত ছিল? 5-এর চেয়ে কম 4, তাহলে আমরা লিখব এখানে 4। আর এই শ্রেণীসীমায় ছিল 1, 2, তাহলে আমরা লিখব এখানে 2। তো বিষয়টা হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা সারণী তৈরি করলাম। তো এর পরবর্তী প্রশ্নটা কি আছে আমরা একটু দেখি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বিন্যস্ত করো। নম্বরে হচ্ছে সারণী থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। 3টা জিনিস আমাকে নির্ণয় করতে হবে, গড়, মধ্যক আর হচ্ছে কি
প্রচুরক। তাহলে গড় মধ্যক যদি আমরা প্রচুরক তৈরি, এর জন্য একটা সারণী নতুন করে তৈরি করতে হবে। আমি কিন্তু একটা সারণী তৈরি করে রেখেছি। এখানে আমরা কি কি লাগবে এটার মধ্যে আমাকে গড়ের মধ্যে লাগবে শ্রেণী ব্যবধান লাগবে, গণসংখ্যা লাগবে, মধ্যমান লাগবে, আর হচ্ছে মধ্যমান গুণ গণসংখ্যার যে পরিমাণটা আছে সেটা লাগবে। তো আমরা যদি সেটাকে আমরা বের করি তাহলে আমরা খুব সহজেই আমরা করতে পারবো, কি বলে গড়টা বের করতে পারবো। তো আমরা পূর্বের যে সারণী বের করছি আমি এখানে যদি নিয়ে আসি 118 থেকে 126, 127 থেকে 135, 136 থেকে 144, 145 থেকে 153, সেটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি, তাই না? 154 থেকে 162 আর 163 থেকে 171 আর 172 থেকে 180। এখন এই গণসংখ্যাটা কত কত ছিল আমি এখান থেকে যদি বসাই, 3 ছিল, 5, 9, 12, 5, 4, 2। তো এখন মধ্যমানটা আমি কীভাবে বের করব? মধ্যমানের সূত্র হচ্ছে সর্বোচ্চ সীমা। মধ্যমানের যে সূত্রটা সেটা হচ্ছে আমি এখানে লিখতেছি, সর্বোচ্চ সীমা যোগ সর্বনিম্ন সীমা ভাগ হচ্ছে 2। তো এখানে সর্বোচ্চ সীমা কত আছে? 118। তাহলে আমি কত লিখবো এখানে? 118। 118 যোগ 126। 126 ভাগ দেব কত দ্বারা? 2 দ্বারা। 2। এখন যদি আমি যোগ করি, 6 আর 8 14, 4 হাতের আছে 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 1 হচ্ছে 4, 4, 1 আর 1 2। এখন যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমরা কী হবে? 1 2 2। তাহলে এটা কত আসলো? 122। তার মানে আমি এখানে লিখব কত? 122। এখন পরেরটাও কিন্তু এইভাবে আসবে, কিন্তু এইভাবে যখন আমরা বারবার করতে যাব তখন আমাদের যেটা হবে বারবার ওই রকম যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা খুব সহজে বের করতে পারি। এই সহজে বের করার একটা সিস্টেম আমি বলে দিচ্ছি। এই সহজে বের করতে পারবা তোমরা। এখানে সর্বনিম্ন আর সর্বোচ্চ এই যে শ্রেণী ব্যবধান, এই শ্রেণী ব্যবধানটা বের করতে হবে। শ্রেণী ব্যবধান বের করার একটা সূত্র আছে। শ্রেণী ব্যবধান বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন, সর্বনিম্ন যোগ হচ্ছে 1। তো সর্বোচ্চ কত আছে এখানে? 126 বিয়োগ 118 যোগ হচ্ছে 1। তাইলে আমরা এখানে কত হবে? এটা 8 যোগ 1, তাহলে কত আসলো? 9। কত আসলো শ্রেণী ব্যবধানটা? শ্রেণী ব্যবধানটা কিন্তু আসছে 9। এখন শ্রেণী 9। তো শ্রেণী ব্যবধানটা যেহেতু 9 আসছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু 9 আছে। এখান থেকে তোমরা এই যে আমি সূত্রটা বলেছি, যে সূত্রটা কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন, মানে ওই শ্রেণীসীমার শ্রেণীসীমা সর্বোচ্চ বিয়োগ হচ্ছে সর্বনিম্ন যোগ হচ্ছে 1। ঠিক আছে? এভাবে করলে তোমরা কী পাবা? এটা শ্রেণী ব্যবধানটা পাবা। এখন আমি যেটা করব, শ্রেণী ব্যবধানটা এটার সাথে যোগ করে দিব। তো 122 এটার সাথে শ্রেণী ব্যবধানটা যদি আমি 9 যোগ করি তাহলে কত হবে? 131। ঠিক আছে? এটার সাথে যদি আমি শ্রেণী ব্যবধানটা যোগ করে দিই 140, আমি শেষেরটা আবার মিলিয়ে দেখব যে এটা ঠিক আছে কিনা। এটার সাথে যোগ করে দিলে 149, এটার সাথে 9 যোগ করলে 158, এটার সাথে 9 যোগ করলে 167, এটার সাথে 9 যোগ করলে 176। এখন দেখি আমার এই যে আমি যে সূত্রটা এখানে লিখেছিলাম, সর্বোচ্চ সীমা যোগ সর্বনিম্ন সীমা ভাগ হচ্ছে 2, এটার মধ্যে এটা মিলে কিনা। তো এখানে সর্বোচ্চ সীমা কত আছে? 180 আর 172। তাহলে আমি লিখবো এখানে 180 যোগ 172 ভাগ হয়েছে 2। তাইলে এখন যদি আমি এটা ভাগ করি, 2 আর 0 হচ্ছে 2, 7 আর 8 15 5 হাতের আছে 1, 1 আর 1 2, 2 আর 1 3। এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে? 1 মানে 35 74 মানে 34 আর হচ্ছে 6, কত আসলো? 176। এই যে এখানে কিন্তু 176 আসলো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এই মধ্যমানটা বের করার সিস্টেম। এখন কি? মধ্যমান গুণ হচ্ছে গণসংখ্যা, মানে এফআই আর হচ্ছে কি বলে এক্সআই।
আমরা গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করি আর মধ্যমানকে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করি। তো এখন আমরা যেটা করব সেখানে গুণ করব। আমরা যদি এটাকে গুণ করি 6 6 3, তোমরা গুণ করে নিবে। আর এখানে যদি আমরা গুণ করি 3 5 5 3 5 15 হাতের আছে 1 6, এটাতে গুণ করলে আমরা এটা 9 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে এখানে 1 দিই আমরা 1260, আর এটাকে 12 দ্বারা, এটা তোমরা আমি এক জায়গায় গুণ করে রেখেছি, আমি এখান থেকে লিখতেছি, তোমরা এটা কিন্তু গুণ করে লিখবা। 5 দ্বারা এটাকে যদি গুণ করি 790, আর 4 দ্বারা এটাকে আমরা যদি গুণ করি 668, আর 2 দ্বারা যদি আমরা গুণ করি 352। তো এখন আমরা কি করব? গড় নির্ণয় করব। গড় নির্ণয় করলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এফআই এক্সআই, এই এফআই এক্সআইটাকে আমাদেরকে যোগ করে বসাতে হবে এখানে। আর যেটাকে যোগ করি সেটাকে আমরা এই চিহ্ন দিয়ে বলি, এটাকে বলি সামেশন অফ এফআই এক্সআই। এটাকে যখন যোগ করবা, যোগ করলে হবে 5879, এটাকে যখন তোমরা যোগ করবা, ঠিক আছে? আর এখানে এন দ্বারা গুণ করতে হবে, এন দ্বারা গণসংখ্যাকে করতে হবে। তো এন দ্বারা যখন আমরা গণসংখ্যাকে আমরা করব, আমরা দেখি এখানে 3 আর 5 8, 8 আর 9 17, 17 আর 12 হচ্ছে 29, 34 38 40, তাহলে কত আসলো এখানে? 34। এখন আমরা কি করব? আমরা গড় নির্ণয় করব। গড় কিন্তু দুইটি আছে, একটা অনুমতি গড় আর একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। যেহেতু আমাদের এটা কোনো উল্লেখ করে নাই, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করছি। তো এখন আমরা কি লিখব? সুতরাং নির্ণেয় গড়। গড়ের সূত্রটা কি? সামেশন অফ এফআই এক্সআই বাই হচ্ছে এন। তাহলে সামেশন অফ এফআই এক্সআই কত আছে? 5879, আর হচ্ছে এন ইকুয়াল 4। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কি আসতেছে? এটাকে যখন আমরা ভাগ করব তখন আসবে 146.975। তাই এটা হচ্ছে আমাদের গড়। এখানে কিন্তু আমাদের আরও প্রশ্ন আছে, আর একটা হচ্ছে কি? মধ্যক। এখন গড় আর মধ্যক যেটা আমরা করি, আমাদের কিন্তু এরকম একটা লাগবে, ঠিক আছে? গড় এবং মধ্যক আমরা যদি করতে চাই, তো আমাদের এরকম একটা ঘর লাগবে, মানে একটা ছক লাগবে। তো এই ছকটা জিনিসটা কি সেটা আমি বলতেছি। এই ছকের জিনিসটা হচ্ছে, আমরা এখানে শ্রেণী ব্যবধানটা যদি আমরা বসাই, শ্রেণী ব্যবধান কিন্তু আমরা আগে যেটা করেছি সেটাই। এটা কত? 118, 126, 127, 135, 136, 144, 145, 153, 154, 162, 163, এটা কিন্তু 9 বেড়ে যাচ্ছে, ঠিক আছে? 171, 172, 180। আর গণসংখ্যা কত ছিল? 3, 5, 9, 12, 5, 4, 2। এটা কিন্তু মোট কত ছিল? n ইকুয়াল 40, যেটা আমরা একটু আগে জেনেছি। তো এখন আমরা যেটা করব, ক্রমযোজিত সংখ্যা। ক্রমযোজিত মানে কি? ক্রমান্বয়ে যুগ হয়ে আসা। ক্রমযোজিত সংখ্যাটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা এখানে বসায় দিবা, তারপর হচ্ছে এই দুইটা যোগ করে এখানে বসাবা, ঠিক আছে? এইটা তাহলে 3 আর 5 কত হচ্ছে? 8। এখন আবার এই 3টা যোগ করবো আমরা, কিন্তু এইভাবে যোগ যদি করি বিষয়টা যেটা হচ্ছে সেটা অনেক বড় হয়ে যায়। এখন আমরা একটা সূত্র শিখব। সূত্রটা হচ্ছে, প্রথম যেটা আছে এই গণসংখ্যাটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? তারপর এখানে এটা গুণ করে যোগ করে বসাবো, 3 আর হচ্ছে 5, এই যে এটা আর এটা বাম পাশে ওটার নিচেরটা, 3 আর 5 যোগ করলে হচ্ছে 8। এখন 8 আর 9 যোগ করলে হচ্ছে 17, 17 আর 12 যোগ করলে হচ্ছে 29, 29 আর 5 যোগ করলে হচ্ছে 34, 34 আর 4 যোগ করলে হচ্ছে 38, 38 আর 2 যোগ করলে হচ্ছে 40। এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত যে সংখ্যা আছে, এই ক্রমযোজিত সংখ্যার জন্য। তো এখন আমাদের এখানে প্রথমে বের করব কি? প্রথমে বের করব মধ্যক। তাহলে মধ্যকটা এখানে কীভাবে হবে? মধ্যকটা এখানে হবে, আমি এখানে যদি দেখি, এখানে এখানে এন কত আছে? এন হচ্ছে এখানে 40, তাই না? তাইলে এখানে লিখবা সুতরাং মধ্যক মানে কি? এখানে 40 আছে, এর একটু 2 ভাগে ভাগ করি, তাহলে মধ্যের জায়গাটা বের হবে, মধ্যস্থানটা। তাহলে আমরা যদি এখানে n/2 দেই, n/2 দিলে 40/2, তাহলে কত হলো? 20। তাহলে এই 20 হবে কিন্তু মধ্যক। তাহলে আমরা কিন্তু এখানে লিখব 20তম
পদের মান মধ্যক, 20তম পদের মান মধ্যক। এখন 20 কোথায় আছে, এখানে খুঁজি আমরা 20 কোথায় আছে, 20 কোনটার ভিতরে আছে, এই যে এটার ভিতরে কিন্তু 20 আছে, তাই না? এটার ভিতরে 20 আছে, তাহলে এটা কোথায় আছে, এটা শ্রেণী একটা শ্রেণীটা দেখবা, এটার মধ্যে 20 আছে, তাহলে 20 কোথায় আছে, 145 থেকে 153। এটার মধ্যে 20 আছে, কিন্তু 20টা কোথায় আছে, 145 থেকে 153। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 20তম পদের অবস্থান, 20তম পদের অবস্থান, এই 20তম পদের অবস্থানটা কোথায় ছিল, 145 থেকে 153। তাহলে আমরা কি লিখবো, 145 থেকে 153, ঠিক আছে, শ্রেণীতে। তাইলে আমরা লিখলাম এখন এটার মধ্যে, তাইলে মধ্যক শ্রেণী হচ্ছে এটা। এখন এখানে নিম্ন সীমা বলতে কম ছোটটা কোনটা, এটা। তাহলে লিখবা এখানে নিম্ন সীমা, সুতরাং দিয়ে লিখবা নিম্ন সীমাকে আমরা এল দ্বারা প্রকাশ করব। কত আছে, 145, এটা হচ্ছে নিম্ন সীমা, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে নিম্ন সীমা আমরা এটা লিখব। আচ্ছা, তারপর আমরা লিখব এখানে এফসি কোনটা হবে, এফসি হবে এখানে যে ইয়ের মধ্যে ছিল ক্রমযুক্ত সংখ্যা, এর সামনেটা কত আছে, 17, এটা হচ্ছে এফসি, ঠিক আছে, এটা হচ্ছে এফসি। তাহলে এফসি সমান আমি কত লিখব, 17। আর এই যেখানে আছে, যে স্তরে আছে, এই স্তরের গণসংখ্যাটা হবে এফএম, এটা হবে এফএম। তাহলে এফএম সমান 12, আমরা লিখব কি, এফএম ইকুয়াল 12। এখন মধ্যকের একটি সূত্র আছে, এই সূত্রটি আমরা লিখব, ঠিক আছে। তোমাদের বইয়ের পৃষ্ঠায় মধ্যকের সূত্রটি দেওয়া আছে, এই সূত্রটি অবশ্যই তোমরা করবা। সুতরাং মধ্যক, তাহলে মধ্যক সমান সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফএম। আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান আমরা কত পেয়েছিলাম, 9 পেয়েছিলাম আগে, আমরা বের করেছিলাম, ঠিক আছে, সেটা আমি বের করলাম না। এখন আমরা যদি সেটাকে আমরা বের করি, এল সমান কত ছিল, 145 প্লাস n/2 ইকুয়াল কত ছিল, 20। এফসি, এই যে আমরা পেয়েছিলাম এখানে n/2 ইকুয়াল 20। আর এফসি সমান আমরা কত পেয়েছি, 17, আর ইন্টু এইচ সমান 9, এফএম ইকুয়াল 12। এখন আমরা যেটা করব, এই প্রথম ব্র্যাকেটের কাজ আমরা করব, এখান থেকে কত হবে, 3। তো এখানে যদি আমরা করি 145 প্লাসের কাজটা আগে রাখি, আমরা ইন্টুর কাজটা করি, এটাকে ভাগ করলে কত হবে, 4। তাহলে এটা কত হবে, 4/9। এই 4/9 যদি আমরা করি 145, এই 4/9 ভাগ করলে 2.25। তাহলে এখন এটাকে যদি আমরা করি 17.25, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এখানে মধ্যক। তো আমরা এখন কথা বলবো, আর একটা প্রশ্ন আমাদের রয়েছে, সেটা হচ্ছে প্রচুরক। তো প্রচুরক আমরা যেটা করব, খুব সহজ, প্রচুরক আমরা এই সারণী থেকেই করব, ঠিক আছে। তো প্রচুরকের জন্য আমরা যেটা করব, প্রচুরকের জন্য আমাদের এই ক্রমযোজিত সংখ্যাটা লাগবে না, লাগবে আমাদের শুধু এখানে প্রচুরক বলতে কি, বেশি কোনটা এর মধ্যে আছে, এই যে 12 আছে, এখানে 12 আছে না, তাহলে আমরা লিখব, এটা হলো প্রচুরক করতেছি, ঠিক আছে, প্রচুরক এই সারণী কিন্তু লাগবে। তাহলে এখানে সবচেয়ে বেশি গাছ, তাই না, এটা ফুলের বাগানের গাছ। তো শিক্ষার্থী দেখলে তোমরা শিক্ষার্থী লিখবে, কত আছে, 12, যা কোন শ্রেণীতে অবস্থিত, 145 থেকে 153, 145 থেকে 153 শ্রেণীতে অবস্থিত। তাহলে এখন এখানে নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা আমরা আগে যেটা ধরেছিলাম, নিম্ন সীমাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা, 145। এখানে আর লাগবে ফ্রিকোয়েন্সি 1, এটা থেকে আমরা উপরেরটা মাইনাস করবো, এটা হবে F1। তাহলে আমরা লিখবো F1, তাহলে কী হবে, এটা থেকে আমরা 12 মাইনাস 9, 12 মাইনাস 9 ইকুয়াল কত হইল, 3। তারপরে F2 কত হবে, এটা থেকে নিচেরটা 12 থেকে 5, তাহলে কত হবে, 7, ঠিক আছে।
আর এই যে এইচ আমরা কত পেয়েছিলাম 9। এখন আমরা মধ্যকের যে সূত্রটা আছে, প্রচুরকের যে সূত্রটা আছে এটা বসাবো। সুতরাং প্রচুরকের সূত্রটা আমাদের এরকম ছিল L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এখন যদি আমরা এখানে বসাই 145 প্লাস এটা 3 প্লাস 7 ইন্টু 9, 145 প্লাস এটা যদি আমরা ইয়ে করি কত হবে 3 নং 27 10। আমরা 145 এটাকে যদি আমরা ভাগ করি 2.7, এই 2.7 এটাকে যদি গুণ করি 7, এটা হচ্ছে আমাদের প্রচুরক। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এতক্ষণ যে সমস্যাটি সমাধান করেছি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।